নমস্কার। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা প্রত্যেকটা মানুষের এটা গুরুত্বভাবে শোনা উচিত। কারণ বিশেষ করে শনিদেবের সিংহ রাশিতে যে ঢাইয়া অর্থাৎ 2.5 বছর থাকবে, ঢাইয়া চলবে, স্টার্ট হয়েছে, সেই বিষয়ে কিছু কথোপকথন বলব। যারা সিংহ রাশিতে জন্মিয়েছে, যাদের নক্ষত্র কি সে বিষয়ে আলোচনা করব। তাহলে সিংহ রাশি জন্মালেই আমার যে শনির ঢাইয়া এটা লেগেছে বা লাগবে কিভাবে, সেই বিষয়টা আলোচনা করব। শনির ঢাইয়া, শনি 7.5 মানে এই গেল রব, ভয় ভীতি কাজ করে। সেই জায়গা দাঁড়িয়ে আজকে দর্শকদের আমি জানাবো যে শনি যে 7.5-এর মধ্যে ভালো ফলও দেবে, আবার খারাপ ফলও দেবে। তো সিংহ রাশির মধ্যে যাদের জন্ম, তাদের 3টে নক্ষত্রের মধ্যে জন্ম হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সিংহ রাশির যে নক্ষত্রগুলি, সে বিষয়টাকে জানাবো। যে শনি এখন মীন রাশিতে ঢুকেছে 29/3/2025 সালে। এই যে মীনে ঢুকেছে, শুধু শনি একা নেই, ওখানে শনি, রবি, রাহু, শুক্র, বুধ এবং চন্দ্র ঢুকেছে, অর্থাৎ 6টা রাশি ঢুকেছে। যেহেতু চন্দ্র 2.5 দিন করে একটা রাশি পাসিং করে, যার দরুন চন্দ্র স্থিতি হয় না, তাহলে 5টা গ্রহ স্থিতি হবে। তাহলে হচ্ছে রবি, শনি, বুধ, শুক্র এবং রাহু। এই 5টা গ্রহ কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। আর কি করছে? গোচরে বিচার করতে গেলে সিংহ রাশির যে ঢাইয়া, সেটাকে বিচার করতে গেলে আমার দেখতে হবে এই যে গ্রহ 5টা মীন রাশিতে, তাহলে আর গ্রহগুলো কোথায়? চন্দ্র মীনে হয়তো কাল পরশু চলে যাবে, হয়তো চন্দ্র 2.5 দিন করে চলবে। চন্দ্রটা স্থিতি নেয়, প্রচণ্ড চঞ্চল, যার ধরুন স্থিতি যেগুলো, সেইগুলো বিষয়টা আমি জানাচ্ছি। অন্যগুলো যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং মঙ্গল মিথুন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শনির ঠিক অপোজিট 180 ডিগ্রি সমসপ্তমে কেতু বসে। তাহলে শনির সমসপ্তমে কেতু, রবির সমসপ্তমে কেতু, রাহুর সমসপ্তমে কেতু, বুধেরও সমসপ্তমে কেতু, শুক্রেরও সমসপ্তমে কেতু। অর্থাৎ এই যে গ্রহগুলো আছে প্লাস বৃহস্পতি এবং মঙ্গল, প্রত্যেকটা কেতুর প্রতি দৃষ্টি রয়েছে। কি করে বুঝবো? তাহলে বৃহস্পতি যেখানে থাকে তার ঠিক পঞ্চমে কেতু রয়েছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি কেতুর পরে। মঙ্গল চতুর্থ, সপ্তম, অষ্টমে দৃষ্টি দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে বুধের ক্ষেত্রে মঙ্গল আছে। তাহলে বুধ অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল, তাহলে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, কন্যাতে কেতু। বৃষ রাশিতে বৃহস্পতি, তাহলে বৃষ, তারপরে হচ্ছে মিথুন, তারপর কর্কট, সিংহ, কন্যা, কন্যাতে কেতু। আবার এদিকে মীন রাশিতে 5টা গ্রহ, অর্থাৎ এই যে 8টা গ্রহই ওই কেতুর দিকে দৃষ্টি, কেতুর দিকে নজর। প্রত্যেকটা গ্রহ কেতুর দিকে দৃষ্টি, কেতুর দিকে তাকিয়ে আছে। কেতু কি করবে? তাহলে আজকে দেখা যাচ্ছে
যে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেছে, তাহলে গেছে যখন, তাহলে আমার দেখতে হবে মীন রাশিতে যারা শনি গেছে এবং সিংহ রাশি যাদের জন্ম, তাদের কোন নক্ষত্রের জন্ম। দেখা যাচ্ছে 12টা হরস্কোপ বা 12টা হাউস আছে, সেই হাউসের মধ্যে 27টা নক্ষত্র, প্রত্যেকটা রাশির 3টে করে নক্ষত্র বর্তমান। তাহলে একটা নক্ষত্র মান 13°20'। তাহলে মেষে অশ্বিনী 13-20, ভরণী 13-20, কৃত্তিকা 3-20। তাহলে কৃত্তিকা যখন 3-20, তাহলে বৃষ রাশিতেও কৃত্তিকা 10° থাকবে। অর্থাৎ এইভাবে শনি কুম্ভ রাশি থেকে পূর্ব ভাদ্রপদে ছিল, তাহলে পূর্ব ভাদ্রপদে 10° মতো ছিল, কিন্তু 13°20', অর্থাৎ এখনো 3°20' যখন আছে তখন মীন রাশিতে পৌঁছেছে। তাহলে শনি কুম্ভ রাশি ছেড়েছে কিন্তু নক্ষত্র ছাড়তে পারেনি, তাহলে নক্ষত্র নিয়ে মীন রাশিতে পৌঁছেছে, 3°20' পাবে। তারপরে উত্তর ভাদ্রপদ 13-20, তারপরে রেবতী 13-20। এখন দেখতে হবে এই যে নক্ষত্র যে 4টা, এই নক্ষত্র মানে স্টার, নক্ষত্র মানে স্টার। তাহলে এই নক্ষত্র কি কি মান কি কি গুণ দেয়। তাহলে এই যে 5টা রাশি কেতুর দিকে, বৃহস্পতি কেতুর দিকে, মঙ্গল কেতুর দিকে, অর্থাৎ 8টা গ্রহ কেতুর দিকে তাকিয়ে, চন্দ্র ঘুরে যায় কেতুর দিকেও তাকায় অন্যদিকেও তাকায়। তাহলে আমার দেখতে হবে যে এই বৃহস্পতিতে যে 5টা গ্রহ আছে তার ক্রিয়াটা কি হবে, এক এক করে আসি। তাহলে এখানে রবি এবং রাহু আছে, তাহলে রবি এবং রাহু যখন থাকবে একই ক্ষেত্রে কিংবা ঠিক তার সমসপ্তমে, তাহলে সেখানে গ্রহণ দশা হয়। রবি মানে সূর্য, রাহু যখন সূর্যকে গ্রহণ করে, গ্রাস করে, তখন গ্রহণ দশা হয় সূর্য গ্রহণ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রবি এবং রাহু একই ক্ষেত্রে আছে, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি গ্রহণ দশার যোগ চলছে। দেখা যাচ্ছে রবি এবং শুক্র ওই মীন রাশিতে, তাহলে রবি শুক্র একই ঘরে থাকলে তাহলে কি দাঁড়ায়, দারিদ্র যোগ। কিন্তু থাকলে যে দারিদ্র যোগ হবে এটা না, দারিদ্র যোগ মানে আমার চাল নেই, ডাল নেই, টাকা নেই, এরম না। দারিদ্র যোগের মধ্যে অনেক ডিফারেন্স আছে, সে বিষয়ে আলোচনা করবো বিষয়। তারপরে আছে শনি এবং রাহু। তো এই শনি এবং রাহু যখন একই ক্ষেত্রে থাকে এবং সমসপ্তমে থাকে, তখন তাহলে সেইটা শ্রাপিত দোষ হয়। যতগুলো নক্ষত্রের মধ্যে দোষ আছে, গ্রহের মধ্যে দোষ আছে, সবচাইতে বিপজ্জনক এবং ভয়ঙ্কর হচ্ছে এই শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ হচ্ছে পূর্ব জন্মের পাপের ফল আমরা এই জন্মে ভোগ করি, শাস্ত্রে যেটা বলে। তাই বলছে শনি राहु का मिल हाय पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा हाय फिर कुप्र श्राप, मंदिर गिरते देखते हाय पानी ते चो हो, कान में घुसता हो मुर्दा जैसे हो। তাহলে দেখা যাচ্ছে শনি এবং রাহু, এটা আমার গুরুর এই বিষয়টা আলোচনা করেছে এবং সেই বিষয়টা আমি জানি যে শনি এবং শ্রাপিত দোষ প্রত্যেকের কারো না কারো গুরু আছে, তাকে শিখতে হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শনি এবং রাহু যখন রয়েছে সেটা হচ্ছে শ্রাপিত দোষ। ভূত প্রেত কি বাধা হয় ফির পানি ফির কি পর সাপ, অর্থাৎ এই ভূত প্রেত দেখা যাচ্ছে আপনি শুয়ে আছেন, স্বপ্ন পাচ্ছেন। কি স্বপ্ন? দেখা যাচ্ছে এখানে এই শ্রাপিত দোষের সবচেয়ে যে বিপজ্জনক, এই জন্য বলছি যে কর্মক্ষেত্রে বাধা হয়, চাকরি ক্ষেত্রে বাধা হয়
এবং বিবাহ ক্ষেত্রে বাধা হয়, অর্থাৎ এই দুটোকে বিশাল প্রথম ব্লক করে দেয় এবং জীবনে যন্ত্রণা এবং কষ্টটা খুব ট্রাগল করতে হয় এই শ্রাপের দোষে। নেক্সট হচ্ছে যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে মন্দির ভেঙে বলো, বাড়ি ভেঙে বলো, তারপরে দেখা যাচ্ছে জলে ডুবে যাচ্ছি এবং উঁচু থেকে পড়ে যাচ্ছি, এইটা কিন্তু স্বপ্নে আসে। তাই বলছে মন্দির গিরতে দেখতে হয় পানিতে হুঁচো, অর্থাৎ আমি মন্দির বাড়ি ঘর বাড়ি এটা সেটা উঁচুতে পড়ছি, জলে ডুবছে, এটাকে স্বপ্নে পাচ্ছি। আর একটা কি পাচ্ছি যে কান মে ঘুষতা হো মুর্দা যাইতে হো, অর্থাৎ কানে আমি যদি শুয়ে থাকি তাহলে আমার যে প্রতিবেশী বা আমার পরিবারের যে লোকজন যারা মারা গেছে, অনেক সময় কি হয় যে কানে কানে চুপি চুপি কিছু কিছু কথা বলছে, সেটা শুনতে পাই, বুঝতে পাই এটা স্বপ্ন। তো এই যে শ্রাপিত দোষটা ভীষণভাবে মানুষকে বাধা সৃষ্টি করে, ভীষণভাবে উন্নতিতে বাধা সৃষ্টি করে, বিভিন্ন রকম কর্মে বাধা সৃষ্টি করে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শনি এবং রাহুর যে শ্রাপিত দোষ এই মীন রাশিতেই আছে। আর কি আছে দেখা যাচ্ছে বৃহস্পতি যেহেতু পঞ্চমে রয়েছে, কেতুর দিকে নজর, এবং মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, সেটাও কিন্তু কেতুর দিকে নজর। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে কালসর্প দোষও আছে। তাহলে দেখা যাচ্ছে এক সাইডে গ্রহ 6টা রাহু রাশিতে যদি না থাকে তাহলে কালসর্প উদিত হয়। তাহলে প্রথম যদি কালসর্প হয় অনন্তনাগ কালসর্প, যেখানে অনন্ত দিন অর্থাৎ সারা জীবনই বাধার মধ্যে থাকবে। দ্বিতীয় হচ্ছে কুলিত কালসর্প যোগ, পারিবারিক বিভিন্ন রকম সমস্যা থাকে। এইভাবে দেখা যাচ্ছে যে কেতু কন্যাতে আর মিনে সমস্ত রাশি, অর্থাৎ এক সাইডে 6টার দিকে কোনো গ্রহ নেই, তাহলে এখানে কালসর্প দোষ হচ্ছে। তাহলে কি পেলাম? দারিদ্র দোষ, কালসর্প দোষ এবং শ্রাপিত দোষ, গ্রহণ দোষ। এই যে বছরটা চলে যাচ্ছে, 12টা রাশি লাস্ট দ্বাদশ রাশিতে এসছে মেষ থেকে, তাহলে এইটার থেকে প্রথম আবার শুরু করবে মেষ রাশিতে। অর্থাৎ এই যে গ্রহগুলো একটা ঘরে ব্যালেন্স নিতে পারছে না জাতক বা জাতিকারা, কারণ একটা ঘরে অর্থাৎ মীন রাশি যে সেটা তো একদম পুরো ব্যালেন্সহীন হয়ে যাবে। আবার মীন রাশিতে এই শুক্র তুঙ্গে রয়েছে, অর্থাৎ যে ব্যালেন্স তো করতেই পারবে, আবার এদিক শুক্র কিন্তু তুঙ্গে রয়েছে। শুক্র কি, তার কাজটা কি? বৃহস্পতি ঘরে রয়েছে খুব বড় আকার, যা দেবে মানে খুব উচ্চ পদ দেবে। শুক্র কি দেবে? যে ঐশ্বর্য সম্পদ, প্রেম প্রীতি ভালোবাসা, এবং এই জায়গাটা দাঁড়িয়ে জাতককে প্রবাহ করবে। কিন্তু বৃহস্পতি এবং কেতু ওরা কিন্তু গুরুচণ্ডালী দোষ, আবার মঙ্গল কেতু বা রাহু যদি থাকে নাশ দোষ। তাহলে আমরা কিন্তু অনেকগুলো দোষ পাচ্ছি। এই দোষটাকে একদম হালকাভাবে কাটিয়ে নিতে হবে। তাহলে মেন দেখতে হবে আমার স্যাটার্ন এবং মঙ্গল আর রাহু। তা রাহু যদি সূর্যকে গ্রাস করে তাহলে গ্রহণ হয়। তাহলে মঙ্গল যে বিষয়টা আমরা আলোচনা করি, শনি যে আমরা পবন পুত্র হনুমানকে 40 পাঠ করি, সেই হনুমানও কিন্তু সূর্যকে লাল ফল ভেবে খেতে গিয়েছিল বা নিয়েছিল। তাহলে এই যে মঙ্গল, যে হনুমানজির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুব পাওয়ারফুল মঙ্গল। রাহু কিন্তু পাওয়ারফুল, রাহু কিন্তু একটা স্যা যোগ, রাহু কিন্তু একটা কালার বা বর্ণ ছাই কালার, অ্যাশ কালার, এটা কালচে ভাব। তাহলে রাহু একটা নেগেটিভ পজিশনে চলছে। তাহলে রাহু যদি এই জায়গাটায় আসে, রাহু কিন্তু ফিকেল মাইন্ড, খুব বিশাল ভালো কিছু করে দেয় আর খুব ক্ষতিও করে দেয়।